আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যা নিয়ে হয়তো চারপাশের চায়ের কাপে জ্বর উঠছে ঠিকই, কানাঘোষা চলছে ঠিকই। কিন্তু প্রকাশ্যে অর্থাৎ ক্যামেরার সামনে দাঁড়িয়ে খুব একটা স্পষ্ট করে কেউ সত্যটা আসলে উচ্চারণ করতে চাইছেন না। দেখুন, রাজনীতির আকাশে যখন কালো মেঘ জমে, তখন সাধারণ মানুষ হয়তো শুধু ছায়াটা দেখতে পায়। কিন্তু যারা একটু গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন, তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারেন যে মেঘের আড়ালে আসলে কতটা ভয়াবহ ঝড় লুকিয়ে আছে। দর্শক, আমাদের চারপাশের রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে ঠিক তেমনই কিন্তু এক অভূতপূর্ব সংকট বর্তমান সময়ে ঘনীভূত হচ্ছে। এই যে ধরুন, একটা রাষ্ট্র তো আর কেবলমাত্র কিছু আবেগ মেশানো স্লোগান কিংবা রাস্তার মিছিল আর গালভরা প্রতিশ্রুতি দিয়ে কখনো চলে না, তাই না? রাষ্ট্রের সবচেয়ে বড় চালিকা শক্তি, তার অস্তিত্বের অন্যতম প্রধান খুঁটি হলো তার পররাষ্ট্রনীতি। দুর্ভাগ্যজনক হলেও চরম সত্য হলো, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, অর্থাৎ এই যে আমাদের বর্তমান বিএনপি সরকার, তাদের পররাষ্ট্রনীতির হালচাল দেখলে একজন সাধারণ নাগরিক হিসেবেও রীতিমতো শিউরে উঠতে হয়। মনে হচ্ছে যারা এই নীতি নির্ধারণের চেয়ারগুলোতে এখন বসে আছেন, তারা আসলে আন্তর্জাতিক কূটনীতির যে বর্ণটি রয়েছে, সেটিও হয়তোবা ঠিকঠাক মতো বুঝেন না। দেখুন সুপ্রিয় দর্শক, একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কোনো পাড়া মহল্লার ক্লাব নির্বাচন নয়, বা কোনো সাধারণ রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কুন্দল মেটানোর জায়গাও কিন্তু নয়। এটি কি? এটি অত্যন্ত সূক্ষ্ম, জটিল এবং ভীষণ স্পর্শকাতর একটি দাবা খেলা। কিন্তু এখন যা চলছে তা দেখলে মনে হয় যেন একদল সম্পূর্ণ অনভিজ্ঞ, অপরিণামদর্শী মানুষের হাতে আমাদের এই প্রিয় মাতৃভূমির ভাগ্যটাকে আক্ষরিক অর্থেই একটা খেলনা হিসাবে কিন্তু তুলে দেওয়া হয়েছে। তারা হয়তো জানেন না, বা জেনেও না বোঝার ভান করে নিজেদের মতো করে এক সর্বনাশা খেলায় বর্তমান সময়ে মেতে উঠেছেন। তাদের এই অপরিণামদর্শী খামখেয়ালিপনার মাসুল যে শেষ পর্যন্ত পুরো জাতিকে, আপনার আমার মতো সাধারণ মানুষকে কড়াই গন্ডায় মেটাতে হবে, সেই বুটটুকুও যেন তাদের লোপ পেয়েছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, চারিদিকে কেমন একটা চাপা গুঞ্জন, একটা থমথমে পরিস্থিতি। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক পরাশক্তিগুলো সবাই যেন আমাদের দিকে এক অদ্ভুত, তীক্ষ্ণ এবং সন্দেহজনক নজর রাখছে। বাতাসে এমনও জোর খবর ভাসছে যে যেকোনো মুহূর্তে একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খড়ক আমাদের উপর কিন্তু নেমে আসতে পারে। দর্শক, বিষয়টা কতটা গভীর এবং কতটা গুরুতর, তা কি আমরা একবার আসলে ঠান্ডা মাথায় ভেবে দেখার চেষ্টা করেছি বা ভেবে দেখছি? সবচেয়ে আতঙ্কের বিষয়টি হলো জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, যা যুগ যুগ ধরে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য, আমাদের দেশের জন্য একটা অত্যন্ত গর্বের জায়গা, আমাদের আন্তর্জাতিক সম্মানের প্রতীক। সেখান থেকেও নাকি আমাদের বাদ পড়ে যাওয়ার একটা সুনির্দিষ্ট ঝুঁকি বর্তমান সময়ে তৈরি হয়েছে। এটা কি কেবল একটা সাধারণ খবর, নাকি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক বলয়ে আমাদের যে অবস্থান, সেই অবস্থান আজ ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে, তারই এক নগ্ন বহিঃপ্রকাশ বলে মনে করি। এর মাঝে আবার আমাদের ভূ রাজনৈতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্কের যে নজিরবিহীন টানাপোড়েন চলছে, তা নিয়ে একটু খোলামেলা কথা বলা আমি মনে করি ভীষণ প্রয়োজন। দর্শক, ধরুন আমাদের দেশের সরকার প্রধান যদি ভারত সফরে যাওয়ার কথা বলে থাকেন, আর সেই সফর যদি কোনো কারণে ভেস্তে যায় বা কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে ব্যর্থ হয়, তবে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক অভিঘাত কি হতে পারে? এখানে অনেকেই হয়তো ভাবছেন একটা সফর বাতিল হলে কি আর মহাভারত অশুদ্ধ হবে, তাই না? কিন্তু না দর্শক, আন্তর্জাতিক যে সমীকরণ, সেই সমীকরণে বিষয়টা কিন্তু আসলে এত সহজ বা এত সরল রেখায় চলছে না। দেখুন, গঙ্গার পানি চুক্তি নবায়নের মতো জীবন মরণ সমস্যা যদি কোনোভাবে আটকে যায়, তবে তার সরাসরি প্রভাব পড়বে আমাদের দেশের কৃষিতে, আমাদের প্রকৃতিতে। আর সবচেয়ে ভয়াবহ যে দিকটা নিয়ে কেউ আসলে কথা বলছে না, তা হলো আমাদের আসন্ন বিদ্যুৎ ও জ্বালানি সংকট।
বিশেষ করে ডিজেলের যে চরম সংকট তৈরি হতে যাচ্ছে, তা কি এই সরকার সামাল দিতে পারবে? একটু চোখ বন্ধ করে ভাবুন তো, যদি জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হয়, তবে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো আসলে কিভাবে চলবে? বিদ্যুৎ ছাড়া কারখানার চাকা কিভাবে ঘুরবে? এখানে উৎপাদন ব্যাহত হবে, অর্থনীতি থমকে দাঁড়াবে। আর আমরা যে বড়, বড় স্বপ্নের কথা শুনছি, বিদেশি বিনিয়োগ আসবে, চীন নাকি বিশাল অঙ্কের বিনিয়োগ করবে, তা কি আদৌ বাস্তবসম্মত নাকি শুধুমাত্র স্বপ্ন? দর্শক, চীন বা অন্য কোনো পরাশক্তি কি এমন একটা অন্ধকারে নিমজ্জিত দেশে নিজেদের কোটি, কোটি ডলার কখনো ঢালবে? যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের বর্তমান সময়ে কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ শুধুমাত্র একটা কূটনৈতিক ও দূরদর্শিতা এবং ব্যর্থতা কিভাবে আসলে আমাদের গোটা অর্থনীতির চাকাকে পেছনের দিকে ঘুরিয়ে দিতে পারে, দেশকে একদম খাদের কিনারায় ঠেলে দিতে পারে, সেটা কিন্তু আমাদের গভীরভাবে এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে অবশ্যই ভাবতে হবে। এরপরে রয়েছে একটি বড় সংকট, গ্যাস। আপনারা ইতিমধ্যে হয়তো পত্রপত্রিকায় দেখেছেন আমাদের জ্বালানি মন্ত্রী, আমাদের খনিজ সম্পদ মন্ত্রী গ্যাস নিয়ে কি ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন। তবে একটা বিষয় পরিষ্কার, গ্যাসের তীব্র সংকট রয়েছে, জ্বালানির তীব্র সংকট রয়েছে। এবং এই সংকট যদি মোকাবেলা করা সম্ভব না হয়, তাহলে সবথেকে বেশি ভুক্তভোগী কারা হবে? সবথেকে বেশি ভুক্তভোগী হবে সাধারণ জনগণ, বাসাবাড়ির মানুষজন এবং যারা সিএনজি বা গ্যাস চালিত যানবাহন ব্যবহার করেন তারা। এবং এর পরিণাম আসলে কি হতে পারে? দর্শক, পরিণাম আসলে কখনো বাস্তবসম্মতভাবে কল্পনা করা যায় না। তবে একটা জিনিস এখানে স্পষ্টভাবে বলা যায়, সেটা হচ্ছে জনদুর্ভোগ যখন আসলে বাড়ে, গণবিস্ফোরণ তখন কিন্তু সৃষ্টি হয়। আর গণবিস্ফোরণ আর জনরোষ, এই ২ টা বিষয় কিন্তু একটা সরকারের জন্য পতনের ডাক খুব দ্রুত নিয়ে আসে। যেটা আসলে কোনো সরকারের জন্যই কোনোভাবে কাম্য নয়। এরপর যদি আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির কিছুটা অন্ধকারে অজানা দিকের দিকে তাকাই, তবে পরিস্থিতি কিন্তু আরো বেশি হতাশাজনক মনে হয়। শোনা যায় খুদ সরকারের ভেতরেই একদম ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এমন কিছু ব্যক্তি ঘাপটি মেরে বসে আছেন, যারা মুখে সরকারের বিশ্বস্ততার কথা বললেও ভেতরে ভেতরে এই সরকারকে খুব দ্রুত কিন্তু তারা ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়ে ফেলে দেওয়ার জন্য একটা নিখুঁত ব্লু প্রিন্ট তৈরি করে নিয়ে এগোচ্ছেন। এই যে ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারের সময় যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পদে বসেছিলেন, তাদের অনেকেই নাকি এখন পর্দার আড়াল থেকে মূল কলকাঠি নাড়ছেন। তারা খুব সুকৌশলে বর্তমান প্রশাসনকে ভুল পথে পরিচালিত করছেন। তারা হয়তো ভাবছেন এই বিএনপি সরকারকে যেকোনো মূল্যে চরমভাবে ব্যর্থ প্রমাণ করতে পারলেই তাদের নিজস্ব যে গোপন এজেন্ডা রয়েছে তা বাস্তবায়ন করা অনেক বেশি সহজ হবে। দর্শক, একেই আসলে বলে ঘরের শত্রু বিভীষণ। আর যারা ক্ষমতার শীর্ষে আছেন, তারা এই অন্তর্ঘাত কতটা বুঝতে পারছেন বা বুঝেও কেন নীরব আছেন, সেটাই এখন সব থেকে বড় রহস্য। আরেকটি অত্যন্ত উদ্বেগজনক, বলা যায় রীতিমতো বিশ্বাসঘাতকতামূলক বিষয় হলো রোহিঙ্গা ইস্যু নিয়ে চলমান ষড়যন্ত্র। আমরা আলোচনা করেছি এবং সম্প্রতি শুনেছি যে সৌদি আরবে আমাদের দেশের মানুষের জন্য জনশক্তি রপ্তানির একটা নতুন সুযোগ হয়তো তৈরি হতে যাচ্ছে। এটা শুনে দেশের বেকার যুব সমাজ বুক বেঁধেছে। কিন্তু ভেতরে ভেতরে নাকি এমন একটা ভয়ঙ্কর খেলা চলছে, যেখানে আমাদের দেশের সাধারণ মানুষকে বঞ্চিত করে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশের বৈধ পাসপোর্ট দিয়ে সৌদি আরবে পাঠানোর একটা পায়তারা চলছে। বিষয়টা যদি সত্যি এমন হয়, তবে সেটা হবে আমাদের নিজের দেশের মানুষের সাথে, আমাদের তরুণ প্রজন্মের সাথে এক ঐতিহাসিক এবং ক্ষমার অযোগ্য বেইমানি। দেখুন দর্শক, আমাদের দেশের যুব সমাজ যেখানে একটু কাজের আশায়, একটু ভালো থাকার আশায় দিনের পর দিন ধুঁকছে, সেখানে অন্য দেশের নাগরিকদের এই সুযোগ করে দেয়াটা কোন যুক্তিতে, কোন বিবেকে সমর্থনযোগ্য আসলে হতে পারে? এটা কি নিছকই কোনো ভুল, নাকি দেশকে আন্তর্জাতিকভাবে আরো একটি নতুন সংকটে ফেলে দেওয়ার সুদূরপ্রসারী চক্রান্ত? তবে এই বিষয়ে এখন পর্যন্ত গুঞ্জনই ধরে নেওয়া হচ্ছে।
দর্শক, একটু পেছনের দিকে তাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গটা কিন্তু খুব স্বাভাবিকভাবে এখানে চলে আসে। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা প্রায়শই তাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আইনি প্রক্রিয়ার কথা বেশ জোরে সোরেই বলছেন। এটা নিয়ে রাজনৈতিক মাঠ বেশ গরম রাখা হচ্ছে। কিন্তু আমরা যারা একটু আধটু আন্তর্জাতিক প্রেক্ষাপট বা বাস্তবতার নিরিখে বিষয়গুলো ভালো করে মূল্যায়ন করার চেষ্টা করি, তাদের কাছে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যায়। ভারত কি আসলেই তাকে এত সহজে ফেরত দেবে? আন্তর্জাতিক কূটনীতি এবং দুই দেশের সম্পর্কের যে গভীর রসায়ন, সেখানে চাইলেই কি কাউকে এভাবে ফিরিয়ে আনা সম্ভব, যদি সেই মানুষটা সর্বোচ্চ স্তরের কোন নেত্রী হন? আমার তো মনে হয় এই আহ্বান প্রক্রিয়াগুলো কথা বলে আসলে সাধারণ মানুষের দৃষ্টিকে মূল সংকটগুলো থেকে সরিয়ে রাখার একটা সাময়িক রাজনৈতিক স্টান্ট বা কৌশল হিসাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদে এই ধরনের ফাঁকা বুলি দিয়ে কি রাষ্ট্রের প্রকৃত যে সংকট, সেই সংকটগুলো সমাধান করা সম্ভব? জনগণ কি এই সংকটগুলো সম্পর্কে ধীরে ধীরে জানছে না? জনগণ কি এই সংকটগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না? দর্শক, আজকে পাড়া মহল্লা থেকে শুরু করে আপনি যেকোনো জায়গায় সরকারের ভালো কাজ খারাপ কাজ নিয়ে যদি কোনো প্রসঙ্গে কথা বলতে শুরু করেন, তাহলে দেখবেন এই সংকটগুলোর কথা কিন্তু জনগণ সবার আগে মুখ দিয়ে বের করছে। তার মানে যতই আসলে পয়েন্ট টু পয়েন্ট আড়াল করার চেষ্টা করা হোক বা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক, সেটা কিন্তু আসলে ঢাকা নেই, সেটা ইতিমধ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। দর্শক, এখানে আরেকটি ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয়ে কথা না বললেই না হচ্ছে। তা হলো আমাদের এই প্রিয় মাতৃভূমিতে জঙ্গিবাদের সম্ভাব্য পুনরুত্থান। দেখুন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো একটি সর্বোচ্চ আন্তর্জাতিক জায়গা থেকে যখন আসলে আনুষ্ঠানিকভাবে বলা হয় যে বাংলাদেশে আল কায়েদার মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে এবং তাদের সেল খোলার চেষ্টা করছে, তাদের জাল বিস্তার করছে, তখন সেটাকে কিন্তু আর কোনোভাবেই হালকা করে দেখার বা রাজনৈতিক ফায়দা লুটার জন্য এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে থাকে না। এটা আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অস্তিত্বের জন্য আমি মনে করি এক ভয়াবহ অশনির সংকেত। দর্শক, অতীতে কিন্তু আমরা দেখেছি এই ধরনের দানবকে যখন আসলে প্রশ্রয় দেয়া হয়, তখন তারা শেষ পর্যন্ত কাউকেই কিন্তু ছাড়ে না। এই বিষয়টাকে যদি বর্তমান সরকার কেবলই বিরোধীদের দমনের হাতিয়ার বা রাজনৈতিক খেলা হিসেবে ব্যবহার করার চেষ্টা করে, তবে তার ফল হবে কল্পনাতীত মাত্রায় ধ্বংসাত্মক। দর্শক, সব মিলিয়ে একটু গভীরভাবে বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে আমরা কিন্তু এক অত্যন্ত জটিল, গুরুতর অন্ধকার এবং অনিশ্চিত এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার যদি তাদের এই ধারাবাহিক অদক্ষতা, অপরিমাণদর্শিতা এবং একের পর এক ভুল পদক্ষেপগুলো অবিলম্বে শুধরে নিতে না পারে, তবে হয়তো খুব শিগগিরই তাদের জন্য এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের জন্য একটা কঠিন পরিণতি আমার দৃষ্টিতে অপেক্ষা করছে। আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান চাপ, দেশের ভেতরের অন্তর্ঘাতমূলক রাজনীতি, আসন্ন ভয়াবহ জ্বালানি সংকট আর জঙ্গিবাদের মতো এই অস্তিত্ব বিনাশী বিষয়গুলো যদি এক বিন্দুতে এসে মিলে যায়, তবে তার যে সম্মিলিত বিস্ফোরণ ঘটবে, সেই প্রভাব থেকে এই সরকার তো বটেই, এমনকি দেশের সাধারণ মানুষও আসলে কোনোভাবে রক্ষা পাবে বলে কিন্তু মনে হচ্ছে না। ক্ষমতার পালাবদল হয়তো রাজনীতির একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু রাষ্ট্রের যখন পতন হয়, তখন তার দায়ভার কিন্তু পুরো জাতিকেই বহন করতে হয়। যারা আজ ক্ষমতার মসনদে বসে আছেন, তাদের হয়তো এই বিষয়গুলো নিয়ে নতুন করে নতুন আঙ্গিকে আমি মনে করি এখন ভাবার সময় চলে এসেছে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় তাদের যে জবাবদিহি করতে হবে, তা হয়তো কখনোই আসলে সুখকর হবে না। তাই আমি মনে করি সময় থাকতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। রাষ্ট্র পরিচালনার এই যে চড়াই উতরাই, অতীতের ভুল ভ্রান্তি, তা থেকে শিক্ষা নিয়ে আমাদের একটা স্থিতিশীল, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ ভবিষ্যতের দিকে এগুতে হবে। এখনকার মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী কোনো আলোচনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।